আপনি কি বলতে পারেন ফেসবুক, গুগল এবং অ্যাপলের মতো বড় বড় কোম্পানিগুলোর গবেষণার কাজ কারা করে? আপনি জানলে অবাক হবেন, প্রযুক্তির পুরোটাই দখল করে রেখেছে ইসরায়েল। শুধু তাই না, আপনি যে কম্পিউটারের উইন্ডোজ ব্যবহার করেন সেই মাইক্রোসফটের গবেষণা কেন্দ্র পর্যন্ত ইসরায়েলে। এখানেই শেষ নয়, বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই বিখ্যাত ওয়েবসাইট ফাইভারও ইসরায়েলের তৈরি। মানে ডিজিটাল দুনিয়ায় আপনি যা যা ব্যবহার করছেন সবই ইসরায়েলের পণ্য। আপনি কি করছেন, আপনি কি লিখছেন, আপনি কি পড়ছেন, সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সম্পৃক্ত। At PayPal, we believe every day should বিশ্বে টাকা লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপাল। বলুন তো এর গবেষণা কেন্দ্র কোথায়? ঠিক ধরেছেন, এটাও ইসরায়েলি। মাত্র ৮০ লক্ষের চেয়ে সামান্য বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে ৪,০০০-এরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা কিভাবে যুদ্ধবিগ্রহকে পাশ কাটিয়ে বিশ্বে প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে, কিভাবেই বা তারা প্রযুক্তি বিশ্বকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে, সেটাই তুলে ধরা হবে বিশ্ব ডায়েরির আজকের পর্বে। ইসরায়েলকে নির্দ্বিধায় বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। ইসরায়েলের প্রসঙ্গ চলে আসলে যুদ্ধবিগ্রহ, ধর্মীয় কিংবা রাজনৈতিক সংঘাতের কথা অবধারিতভাবেই চলে আসে। কিন্তু আজকে আমরা তাদের এগিয়ে যাবার কথা বলতে চাই। বিজ্ঞান প্রযুক্তিতে অসাধারণভাবে এগিয়ে যাওয়া এই দেশটি কিভাবে এই সাফল্য অর্জন করল তার পেছনের চিত্র তুলে ধরব আজ। পূর্বেই উল্লেখ করা হয়েছে ইসরায়েলের ৪,০০০-এরও বেশি টেক কোম্পানি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারির সবচেয়ে বড় কোম্পানিগুলোর নাম। বিশ্বের সবচেয়ে প্রধান ৫০০টি টেক জায়ান্টের ৮০টিরই গবেষণা কেন্দ্র এবং নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে ইসরায়েলে। আদতে টেক স্টার্টআপের দিক থেকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ঠিক পরেই রয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নাম। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থিত টেক কোম্পানিগুলোর শেয়ারের জন্য তৈরি ন্যাসডেক স্টক এক্সচেঞ্জের তালিকায় ইসরায়েল রয়েছে ৩ নম্বরে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর চীনই রয়েছে ইসরায়েলের উপরে। জার্মানি, স্পেন, ইতালি এবং ফ্রান্সের সম্মিলিত প্রযুক্তি কোম্পানির তালিকাও রয়েছে ইসরায়েলের পিছনে। কিছু উদাহরণ দেয়া যাক। ঠিক এই মুহূর্তে পরবর্তী মডেলের আইফোনের হার্ডওয়্যারের বেশিরভাগই তৈরি করা হচ্ছে ইসরায়েলে। চীন হয়তো উৎপাদনের দিক থেকে এগিয়ে থাকতে পারে, কিন্তু নতুন প্রযুক্তি গবেষণা, আবিষ্কার আর তা বাস্তবে তৈরি করার দিক থেকে সবার উপরে রয়েছে ইসরায়েল। গুগলের নতুন প্রযুক্তিগুলোর অনেকগুলোই তৈরি করেছে এই ইসরায়েলিরা। ইন্টেল বিশ্বের সর্ববৃহৎ প্রসেসর তৈরিকারী প্রতিষ্ঠান। মাইক্রোচিপ নিয়ে গবেষণার জন্য ইসরায়েলের গবেষকদের মুখাপেক্ষী। ইসরায়েলের ইন্টেলের কারখানায় কাজ করে ১১,০০০-এরও বেশি কর্মী, যেটি দেশের অন্যতম বড় প্রযুক্তি কারখানা। বিল গেটসের মাইক্রোসফটকেও ধরা হয় একটি আধা ইসরায়েলি কোম্পানি হিসেবে, অর্থাৎ আপনার কম্পিউটারে চালিত উইন্ডোজ সফটওয়্যারটি ডেভেলপ করতে অবদান রয়েছে কোনো ইসরায়েলি প্রযুক্তিবিদের। সবচেয়ে অবাক করার বিষয় হলো ইসরায়েলের আয়ের অন্যতম বড় একটা অংশ আসে এই প্রযুক্তি খাত থেকে। আইবিএম, পেপাল, সিসকো, অ্যামাজন, ফেসবুক বড় বড় কোম্পানিগুলোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ফলে এবং প্রযুক্তি আমদানির ফলে যে অর্থ আয় হয় তা ইসরায়েলের জিডিপির ১২.৫%। এখন আপনার মাথায় নিশ্চয়ই ঘুরছে কিভাবে ইসরায়েল এত ক্ষমতা অর্জন করলো। ৯০-এর দশকে ধরা হয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে খারাপ ১০টি বছর, বিশেষ করে অর্থনীতির দিক থেকে। প্রতি বছর প্রায় ১০০% মুদ্রাস্ফীতির কারণে অর্থব্যবস্থায় ধস নেমেছে। বাজেটের ঘাটতি আর ঋণের বোঝা তখন দেশের প্রতিটি কোণার মানুষের কপালে ভাঁজ ফেলেছে। মোদ্দা কথা, ইসরায়েলিদেরকে খেয়ে পড়ে চলার জন্য পুরোটাই নির্ভর করতে হচ্ছে বিদেশি সাহায্যের উপর। দশকের শেষের দিকে ইসরায়েল চেষ্টা করছে এই বাজে অবস্থা থেকে উঠে আসার জন্য। ঠিক তখনই ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন থেকে হাজির হলো প্রায় ৮ লক্ষ ইহুদি। সংখ্যাটা বেশ কম মনে হলেও তৎকালীন সময়ে ইহুদিদের নাজুক অবস্থাকে আরও শোচনীয় করে তুলতে এটুকুই যথেষ্ট ছিল। এখন ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো একটি, কিভাবে এতগুলো বেকার মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যাবে। ইসরায়েলের হাতে একটাই উপায়, পুরো অর্থনীতি ব্যবস্থাকে নতুন করে সাজানো। প্রথম দিকে ইসরায়েলের সরকার চেষ্টা করলো উদ্যোক্তাদের নতুন ধরনের উদ্যোগ গ্রহণের জন্য, কিন্তু যে দেশে টাকাই নেই সেখানে কিভাবে নতুন উদ্যোক্তা এগিয়ে আসবে, আর কেই বা ইসরায়েলের মতো হাঙ্গামাপূর্ণ দেশে তাদের মূল্যবান অর্থ বিনিয়োগ করবে। আর তখনই সরকার বুঝতে পারল যে একমাত্র আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব। আর সেখান থেকেই শুরু হলো ইয়োজমা প্রোগ্রাম।
হিব্রু ভাষায় ইয়োজমা অর্থ হচ্ছে উদ্যোগ। এই পরিকল্পনার অধীনে ইসরায়েল সরকার $100 মিলিয়ন সমমূল্যের 10টি ফান্ড তৈরি করল। বহিরাগত কোম্পানিদের প্রতি $12 মিলিয়ন বিনিয়োগের পিছনে ইসরায়েল সরকার $8 মিলিয়ন বিনিয়োগ করার মাধ্যমে কোম্পানির 40% মালিকানা দখলে রাখবে। যদি এখান থেকে লাভ হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠান সামান্য সুদসহ সরকারের টাকা পরিশোধ করে সম্পূর্ণ কোম্পানির মালিক হয়ে যেতে পারবে, অর্থাৎ বিনিয়োগকারীর জন্য পুরোটাই লাভ। The world should demand that Iran do 3 things. অন্যদিকে আপাত দৃষ্টিতে ইসরায়েল সরকারের কোনো লাভ নেই মনে হলেও নতুন কোম্পানি আর কর্মসংস্থানের ফলে অর্জিত ট্যাক্স থেকেই সরকারের বিনিয়োগ খরচ উঠে যাবে। আর এই পরিকল্পনার বাস্তব ফলাফল এর চেয়ে ভালো হওয়া সম্ভব ছিল না। আন্তর্জাতিক কোম্পানিগুলো ইসরায়েলে বিনিয়োগ করা শুরু করলো। যে কোনো আইডিয়া বাস্তবায়নের জন্যই টাকার বরাদ্দ রয়েছে। প্রথম 8 বছরের মধ্যে ফান্ডের সংখ্যা দাঁড়ালো 20 থেকে 513-তে। আর ফলাফল, ইসরায়েলকে এখন ধরা হয় উদ্যোক্তাদের রাজধানী হিসেবে, এবং পরিসংখ্যান অনুযায়ী প্রতি কোম্পানির প্রতিটি কর্মীর পিছনে প্রতি বছর $150 করে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। তুলনা করা হলে এটি স্পেনের একজন উদ্যোক্তার পেছনে বিনিয়োগের তুলনায় 40 গুণ বেশি। আর শুধু টাকাই নয়, টাকার সাথে সাথে যোগ হচ্ছে অভিজ্ঞতার পাহাড়ও। কোন দেশের জনসংখ্যা অভিবাসীদের উপর নির্ভরশীল? প্রশ্নটির উত্তর নিঃসন্দেহে হবে ইসরায়েল। আদতে প্রতি 3 জন ইসরায়েলির 1 জন বিদেশে জন্মগ্রহণ করেছে, এবং প্রতি 10 জনের 9 জনই অভিবাসী এবং অভিবাসীদের সন্তান সন্ততি। আর এটি প্রমাণ করে কিভাবে স্বাধীনতার 70 বছরের মধ্যে একটি দেশের জনসংখ্যা 10 গুণ বেড়ে গেল। ইসরায়েলের সংবিধান অনুযায়ী প্রত্যেক ইহুদির ইসরায়েলে বসবাস করার অধিকার রয়েছে। আর এই নীতিকে কোনো ছোটোখাটো জিনিস মনে করে ভুল করবেন না। জরিপ অনুযায়ী যে দেশে অধিবাসীর সংখ্যা যত বেশি, সে দেশ ঠিক ততটাই ধনী, কারণ অভিবাসীদের মধ্যে উদ্যোগ নেওয়ার প্রবণতা অনেক বেশি। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এই ইহুদিদের সম্মেলনে নতুন নতুন আইডিয়া বের করতে বড় ভূমিকা পালন করছে। তাছাড়া ইসরায়েলের এই বিরাট সাফল্যের মূল কারণ হচ্ছে এর শিক্ষা ব্যবস্থা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার 30 বছর আগেই ইহুদিরা ইসরায়েলে প্রতিষ্ঠা করে দ্য হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। বর্তমানে কলেজ ডিগ্রি অর্জনের দিক থেকে ইসরায়েল রয়েছে একেবারে প্রথম সারিতে। আর অন্য দেশ থেকে ইসরায়েলকে যা আলাদা করেছে তা হলো এর বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয় কাজ করে এক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অর্থের যোগানদাতা হিসেবে আবার রয়েছে বিভিন্ন বৈদেশিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে একজন শিক্ষার্থী যে শুধু শিক্ষা গ্রহণই করছে তাই নয়, বরং একই সাথে পেশাদার গবেষক হিসেবেও আত্মপ্রকাশ করছে। এর ফলে ছাত্রাবস্থাতেই বের হয়ে আসে এক একজন উদ্যোক্তা হিসেবে, যার মাথায় ঘুরতে থাকে অসাধারণ সব আইডিয়া। বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসব গবেষণা আর উদ্ভাবনের মাধ্যমেই ইসরায়েল নিজেকে প্রতিষ্ঠা করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিধর দেশ হিসেবে। 80-র দশকের বিধ্বস্ত অবস্থা থেকে ইসরায়েল তাদের জনসংখ্যা 2 গুণ বাড়িয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করেছে 4 গুণ, জিডিপির দিক থেকে ছড়িয়ে গেছে স্পেন কিংবা ইতালির মতো উন্নত দেশকেও। সর্বোপরি প্রযুক্তি বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছে তারা। প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের উন্নতি একেবারে অসম্ভব। ইসরায়েলকে মডেল হিসেবে ধরে অন্যান্য দেশও কি প্রযুক্তিগত উন্নয়নের দিকে চোখ ফেলবে? আপনার কি মনে হয়? কমেন্টের মধ্যে আমাদের সাথে শেয়ার করুন।